Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. যদি কেউ এরকম মনে করে থাকেন যে আজকের ভিডিওতে কারিজমা রাইডের কোনো কিছু আছে তাহলে ওইটা ভুল, তাহলে সরি, ভিডিওটা তাদের জন্য না। বাট ভিডিওতে কারিজমা নিয়েই কথা হবে। আমি 8 থেকে 10 দিন এর মধ্যেই হবে একটা পোস্ট দিছিলাম আমার ফেসবুক পেজে এবং ফেসবুক প্রোফাইলে, অ্যান্ড ওইখানে কারিজমার ককপিট মানে কারিজমা যে চালাইছিলাম ওটার একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছিলাম ককপিটটার, অ্যান্ড একটা পোস্ট করছিলাম যে বাইকটা কি কিনবো নাকি না। অ্যান্ড আমি কোনোভাবেই এটা আসলে আমার বিশ্বাস ছিল না যে এই পোস্টে এত কমেন্ট হবে। কমেন্ট নর্মালি হয়, আমার অনেক পোস্টেই দেখা যায় 200, 300, 1000 পর্যন্ত কমেন্ট উঠে। ভালোবাসেন আপনারা, কমেন্ট করেন, কিন্তু এই পোস্টে আসলে এত কমেন্ট উঠবে এটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না। ও মাই গড রে ভাই, গড গড গড, একদম কালা ধোয়াতে ঢুকে গেছিলাম। আর সেকেন্ড আরেকটা ব্যাপার, যেটা এইটার যে এটারে নেগেটিভ বলবো না পজিটিভ কমেন্ট বলবো আমি জানি না। নেগেটিভ কমেন্ট আমরা নর্মালি ওইটাকে বলি যেটা হলো আমরা মানে ভালোর চেয়ে খারাপ নিয়ে মানুষ বেশি বলে। ধরুন আমি একটা জিনিস ভালো উদ্দেশ্যে পোস্ট করছি, ওইটার কমেন্ট আসছে খারাপ নিয়ে বেশি, ওটাকে আমরা নেগেটিভ কমেন্ট বলি। কিন্তু এটা আসলে নেগেটিভ কমেন্ট না, এটার কমেন্টগুলো হচ্ছে নাবোধক। এটারে পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো জানি না। আমার কমেন্ট অনুযায়ী এটা পজিটিভ, যে হ্যাঁ আপনারা মানে যারা দেখছেন, যারা আমার ফ্যামিলি মেম্বার, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ফলোয়ার, তারা দেখে রেসপন্স করছেন। অনেকে হ্যাঁ বলছেন, বাট নার পরিমাণটা আমার মনে হয় 90%-এর উপরে। মানে এটা কেন একটা বাইক বাংলাদেশের মার্কেটে আসছে, আমার যদি লাস্ট 5 বছরের ইতিহাস আমি টানি, এই যাবৎ মোটামুটি 125 এবং 150-এর প্রায় 125-এর একটু কম, 150-এর প্রায় সব বাইকই আমি মোটামুটি কিনে ফেলছি, অ্যান্ড কিনে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আরে ভাই পিছনে, এই জায়গায় পিছনে আসে কি একটা অবস্থা। যাক, যেটা বলতেছিলাম, অ্যান্ড সব বাইকই তো কিনলাম, সব বাইক সম্পর্কেই তো কথা বললাম, ভালো মন্দ অনেক কিছুই বললাম, ওইখানে ভালো মন্দ অনেক কমেন্ট আসছে। কিন্তু এই একটা বাইক যেটারে নিয়ে আমি কথা বলতে চাইতেছি, কিন্তু মানে আপনারা চাচ্ছেনই না যে আমি এই বাইকটা কিনি। কিন্তু কেন? মানে আমি এটা কোনোভাবেই না মিলাইতে পারতেছি না এই ব্যাপারটা। আমার কথা হচ্ছে, বাইকটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে তো বাইকটা সম্পর্কে আপনাদের জানতে হবে যে বাইকটা কেন খারাপ বা কেন ভালো। আর এই জিনিসটা যদি আমি আপনাদেরকে জানাইতে যাই তাহলে জিনিসটা আমার কিনে চালাইতে হবে, কারণ এই 1 দিন 2 দিনের চালানোতে একটা জিনিসকে ভালো খারাপ বা এটার মেইন বৈশিষ্ট্যগুলো বের করাটা পসিবল কারো জন্যই না। এটা পেইড প্রমোশনে হয় যে আপনি একটা জিনিস নিলেন, নিয়ে হ্যাঁ তারা একটা পয়েন্ট দিয়ে দিল, 10-12টা ব্যাপার বলে দিল, ওই ব্যাপারগুলো আপনি বলে দিলেন, 1-2টা খারাপ সাইডও বললেন, যদি কোম্পানি আপনাকে পে করে। আর আমি নিজে বাইক কিনে নিজে রিভিউ করতে চাইতেছি, বাট আপনারা চাইতেছেনই না আমি রিভিউ করি। এটা কেন? এটার কারণ তো আমি বুঝতেছি না। আমি আপনাদেরকে একটু থেমে দাঁড়ান, আমার ফেসবুক পোস্ট দেখাবো, কারণ মানে আমার মনে হয় কি এটার একটা প্রমাণ দেখানো উচিত আপনাদেরকে। প্রমাণ না দেখাইলে আপনারা অনেকে যারা আমার ফেসবুকে নাই তারা এই জিনিসটা বিশ্বাস করবেন না। আজকে আমার ফেসবুক প্রোফাইলটাও আপনাদের সাথে শেয়ার করে দিই এখানে, যদিও এমনিতেও জানেন, অনেকেই জানেন, কারণ আমার ফেসবুকে অনেক ফলোয়ার ভাই। আমি একজন সেলিব্রিটি, আমি মাঝে মধ্যে মনে করি আমার ফেসবুকে মনে হয় ফলোয়ার 57,000-এর মতো। আচ্ছা চলেন আমরা একটু ফেসবুকে যাই। এটা হলো আমার ফেসবুক, এই যে রানা এই নামে, আর এটা হলো সেই পোস্ট। এখন এই যাবৎ লাস্ট 13 ঘন্টায় হচ্ছে পোস্ট পড়ছে, কমেন্ট পড়ছে বেশ অনেকগুলা। আমি মোটামুটি সবগুলো অল কমেন্টস দিয়ে দিই, অ্যান্ড দেখেন না। তারপরে এখানে উনিও একটু ডিটেলে লিখছে, বাট নাই বলা যায় না। দারুণ ভাই না, ও লিখছে ধুর ভাই না। উনি লিখছে নেওয়া তো উচিত, অ্যান্ড না না। বাবু ভাইও না লিখছে, না দরকার নাই, না না। রানা ভাই কি দরকার এটা কিনে টাকাগুলো নষ্ট করার? না 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 না, অনেক না, হ্যাঁ না। মানে এভাবে যদি যান দেখেন, না না। N250 অনেকেই কিনতে বলছে, না সিরিয়ালি না আছে, না না ভাই না, সুন্দর না বাইকটা, মানে না না না। দেখেন নো 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 সিরিয়াল, সব কিন্তু এক মানুষ না, এক একটা এক এক মানুষ। আচ্ছা এই গেল হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের। এটা যদি মানে আমি স্ক্রিন রেকর্ড দিয়ে দেখি, দেখানোর ট্রাই করব আপনাদের। এরপরে যদি আমি যাই হচ্ছে আমাদের পেজে, চলেন আমরা একটু পেজে যাই, MSI Vlogsে যাই আমরা একটু। MSI Vlogsে আমি এই পোস্টটাই দিয়েছিলাম, এই যে 225টা কমেন্ট এখানে দেখাইতেছে, আর রিয়াক্ট করছে 1.3K। 225-এর মধ্যে নো, না ভাই, বাদ দেন ভাই, লিমিট, এটা লিমিট নিয়ে কথা বলছে। অনেক সুন্দর বাইকটা একজন লিখছে, ভাই মাইলেজ কত দেয় লিখছে, হ ভাই নিয়ে ফেলো। এইখানে পেজে অনেকে নিতে বলতেছে, বাট এই যে না না আছে, বাদ দেন ভাই, না ভাই,
না ভাই, দেখলেই অরুচি লাগে ভাই, নিতে পারেন। 4V নিতে বলছে। বাইকটার নাম কি উনি চিনেই না। না 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 না, মানে অবস্থা দেখছেন? না 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 না, সিরিয়াল লেগে গেছে। সব এক মানুষ না কিন্তু, বাট সিরিয়াল লেগে গেছে। না ভাই, না ভাই, না না, দরকার নাই ভাই, না ভাই, না ভাই। অবস্থাটা দেখছেন? মানে কেন ভাই আপনারা এই বাইকটা আমাকে কেন নিতে বলতেছেন না? আজকে ভিডিওতে একটু কমেন্ট করে ফাটায় দিয়েন তো ভাই, মানে ডিটেইল একটু কারণগুলা বললেন যে কেন এই বাইকটা সম্পর্কে আপনারা জানতেই চাচ্ছেন না বা এই বাইকের ভিডিওই দেখতে চাচ্ছেন না। আর আমি আপনাদেরকে একদম ফুলফিল ক্লিয়ার করি, হিরো কারিজমা নিয়ে আমার কোম্পানির সাথে কোনো চুক্তি বা কোনো কিছু বা কোনো কথাই হয় নাই। মানে তারা আমাকে এমন কোনো প্রপোজালও করে নাই যে ভাই বাইকটা আপনি চালায় একটু মানুষকে ভালো খারাপ দিকগুলা বলেন। নর্মালি যদি কোনো কোম্পানি আমাকে বাইকও দেয়, তাদের সাথে আমার কথাগুলো এমনই হয় যে দেখেন ভাই, কোম্পানি আসবে যাবে, বাট আমার অডিয়েন্সের কাছে আমার মানে ফেইথটা থাকতে হবে। আমার অডিয়েন্স যদি বলে যে হ্যাঁ টাকা খায় আমি খারাপ বা ভালো বলছি, তাহলে ওটা হবে না। কোম্পানি আমাকে বাইক দিবে ঠিক আছে, রিভিউ করতে দিবে ঠিক আছে, কিন্তু বাইকটা আমার যেমন লাগবে আমি ওইটাই শেয়ার করব। কারণ আমি যদি একটা বাইক নিয়ে উল্টাপাল্টা কিছু বলে ফেলি এবং আপনারা কেনার পরে যদি দেখেন যে আমি আমূল পরিবর্তন একদম উল্টা, মানে আমি বলছি আকাশে আর আপনারা কিনে দেখছেন পাতালে, তাহলে পরবর্তীতে কিন্তু আমার অন্য বাইকের ভিডিও বা অন্য বাইকের রিভিউ আপনারা বিশ্বাস করবেন না। তো ওইদিকে আমার খেয়াল রাখতে হয়, এই হলো ব্যাপার। মানে আমি সত্যি কথা ডিসঅ্যাপয়েন্ট বা এটা কি বলবো, আমি এটার ওয়ার্ড খুঁজে পাইতেছি না যে একটা বাইক আপনারা আমাকে কিনতেই বলতেছেন না। যাকে এই ব্যাপারের কথা না বলি, এখন সময় হলো 4:44 অলরেডি, অ্যান্ড আমার ছবি দিয়ে রাখছি আমি এখানে। 4:44-এ আমি একটু বের হয়েছি একটু দেরি করে আজকে, কারণ 5টার সময় আমার ডেন্টিস্টের একটা সিরিয়াল নেওয়া আছে এখানে আমার। এটা হলো 12 নম্বর না 14 নম্বর সেক্টর বলে, 12 নম্বরই মনে হয়। ওখানে একটা সিরিয়াল নেওয়া আছে, আর ওইখানে যাব হচ্ছে। এখন আমার একটা দাঁতে টেম্পোরারি ফিলিং করা ছিল, অ্যান্ড ওটারে পার্মানেন্ট ফিলিং করতে হবে। আর ফিলিং সম্পর্কে যারা না জানেন তাদেরকে বলি, ফিলিং হচ্ছে দাঁতে যদি কোনো কারণে ছিদ্র হয়, এটা হয় ক্যাভিটি থেকে, ওই যে ক্যাভিটি ছিদ্র মানে হয় খাবার টাবার আটকায় থাকলে বা কোনো কারণে দাঁতে ছিদ্র হয়, এটাও একটা বিক্রিয়া টাইপের বা এটা একটা রোগ টাইপের। অ্যান্ড ওই ছিদ্রটাকে আরেকটু বড় ছিদ্র করে দেন ওই জায়গায় সিমেন্টের মতো দিয়ে ওটারে ফিল করে দেওয়া হয়, এটাকে ফিলিং বলে। অ্যান্ড এটা মোটামুটি অনেক দিন চায়, লাইফ টাইমই চায় বলতে গেলে। এটা নষ্ট হয় না, যদি ফিলিং পড়ে গেলে আবার ফিলিং করে নেন তাহলে নষ্ট হয় না। আর যদি ফিলিং পড়ে গেলে ওইভাবে রেখে দেন তাহলে আবার ওইখানে আক্রমণ হবে ব্যাকটেরিয়ার, অ্যান্ড পরবর্তীতে ওই দাঁতটা যদি নষ্ট হয় ওটা রুট ক্যানাল করতে হবে। একদম দাঁতের উপরের অংশ ফালায় দিয়া গোড়ার ভিতরে ঢুকায় ফুটা মোটা করে অনেক পয়সাও খরচ হবে, অনেক টাকা তো হ্যাঁ টাকা তো খরচ হবে, আর অনেক কষ্ট পাবেন ওই কাজটায়। এই কারণে দাঁত প্রতি 6 মাস বা 1 বছরে একবার ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং করে দেন চেক করায় রাখা উচিত, চেক করায় নেওয়া উচিত, যে জিনিসটা আমি করি। বাট আমার এই দাঁতের ফিলিংগুলো খুব ছোটোবেলায়, আমি যখন কিসে পড়ি 2তে মেবি বা 3তে মেবি, তখন হচ্ছে আমার 4টা দাঁতে ফিলিং করতে হয়। অ্যান্ড ওগুলো হলো যে মাড়ির দাঁত বলে না, যেগুলো পরে না, ওইগুলোতে ফিলিং করতে হয়। আর ওই ফিলিংগুলো আমার এই যে সারা জীবন টানতে হইতেছে। যদিও ওই যে 3তে থাকতে করছিলাম কোনো ফিলিংই নষ্ট হয় না, একটা শুধু পড়ে গেছিলো, ওই একটাই হচ্ছে এইটা। এত বছর পরে একটা পড়ছে, অ্যান্ড বাকিগুলো এই জীবনে আর পড়বে বা ওগুলো রিপেয়ার করতে হবে কিনা জানি না। এই হলো দাঁতের ব্যাপারও গেল, এই তো কাহিনী। এখন ডেন্টিস্টের কাছে যাই, ট্রিটমেন্টটা করি, তার আগে হচ্ছে আমার টাকা তুলতে হবে। আর টাকার কথায় মনে আসলো হচ্ছে বাংলাদেশের চোখের আর দাঁতের চিকিৎসা মোটামুটি কম খরচেই করা যায়। পৃথিবীর অন্যান্য দেশে যদি ইউরোপ বা আমেরিকায় যান, আপনার লাখ টাকা নেমে যাবে একটা দাঁতের ভালো ট্রিটমেন্ট করতে গেলে, কিন্তু বাংলাদেশে মোটামুটি 2-4-5 হাজার টাকার মধ্যেই ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। আর যদি বড় কোনো ট্রিটমেন্টে হয় তাও 20-30 হাজার টাকার মধ্যে করে ফেলা যায়। যদিও হ্যাঁ আছে বাংলাদেশেও 70-80 হাজার লাগে অনেক সময় অনেক রকম ট্রিটমেন্টে, বাট যেই জিনিসটা আপনি ইউরোপ বা আমেরিকায় 50 হাজার যাবে, ওটা বাংলাদেশে দেখা যাবে 2 থেকে 5 হাজার বা 5 হাজারই ধরেন, 5 হাজারের মধ্যে ওই ট্রিটমেন্টটা আপনি করে ফেলতে পারবেন। এই হলো ব্যাপার। বাবারে বাবা, এত পুলিশ কেন? বাইক ধরছে। 5:19 এখন সময়, অ্যান্ড ডেন্টিস্ট আপুর কাছে আসছিলাম। আমার দাঁতের কাজ হয়ে গেছে, মানে অলরেডি খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু টেম্পোরারি ফিলিং ছিল, ওটা হলো জাস্ট চেক আপে রাখছিল যে আসলে ফিলিং করলে কোনো প্রবলেম হবে কি হবে না। অ্যান্ড আজকে কোনো প্রবলেম না হওয়াতে প্রায় অনেক দিন দেরি করে ফেলছি, আমি প্রায় 2 মাস পরে আসলাম। নর্মালি টেম্পোরারি ফিলিং 2 থেকে 3 দিন দেখে দেন পার্মানেন্ট করে দেয়, বাট আমি অনেক দিন পরে আসছি, একটু জাস্ট ক্লিন করে ওটা ডান করে দিছে। অ্যান্ড আপনাদেরকে বাইকের একটা ভুতুরে ঘটনা শোনাই আজকে। গতকাল রাতের ঘটনা। গতকাল রাতে তো ভিডিও যখন শেষ করে ফেলছিলাম, ক্যামেরা সব প্যাক আপ করা, আমার বাইকটা এক জায়গায় রাখা। অ্যান্ড তারপরে কি হলো, এই বাইকের উপরে উঠলো শুভ ভাই উঠলো, অ্যান্ড উঠে স্টার্ট দিতেছে, স্টার্ট হয় না, মানে ইগনিশন কি বলে এটারে, মোটর ঘুরতেছে, সেলফের মোটর ঘুরতেছে,
কিন্তু স্টার্ট নিতেছে না। এখন আমরা তো দুজনই টেনশনে। রাস্তা একটু আওয়াজ ছিল, উনি ট্যাঙ্ক খুলে ঝাঁকি টাকি দিয়েও দেখলো যে তেল নাকি একদম নাই। এখন আমি তার একটু আগে দেখছি আমার এটার মধ্যে 3 দাগ তেল, এখন ওইখানে নিয়ে রাখছি। এখন এটা তো কার্বোরেটরও না যে কার্বোরেটরে ময়লা জমছে বা এরকম হয়েছে যে কার্বোরেটরে তেল পাস হইতেছে না, জ্যাম হয়ে গেছে, ওরকমও তো হওয়ার কথা না যেহেতু এফআই বাইক। এখন এরকম হওয়ার কথাই না 3 দাগ থাকা অবস্থায়, মানে আজার হলো মিটার নষ্ট অথবা মানে ভুতুরে কোনো কাণ্ড, এছাড়া আর কোনো কাহিনীই নাই। অ্যান্ড তারপরে তেল হইলো না, এরপরে হলো ওনার নাম কি, রাজীব ভাই আবার ফেরত আসলো। রাজীব ভাই আমাদের সাথে ছিল। অ্যান্ড ওনার বাইক থেকে ঠিক 1 লিটার তেল নিয়ে আমার এটার ইসের মধ্যে ঢাললাম, ট্যাঙ্কে ঢাললাম, ঠিক 1 লিটার বোতলে। যেহেতু আমি ব্যাগে অলওয়েজ পাইপ ক্যারি করি, পাইপ দিয়ে বের করে এটার মধ্যে ঢাললাম। অ্যান্ড ঢালার পরে আমরা আবার পাম্পে গেলাম। অ্যান্ড পাম্প মোটামুটি বেশ দূরে ছিল, 7-8 কিলো বা 9-10 কিলো দূরেই ছিল। অ্যান্ড পাম্পে যাওয়ার পথে একটু বাইক ধাক্কাইতেছিল, আচ্ছা সেটাও মেনে নিলাম। পাম্পে গিয়ে যখন তেল ঢুকাইতে গেলাম বাইকে, তখন যে ঘটনাটা ছিল ওই ঘটনাটার সাথে আমি মোটেও মানে ওই ঘটনা দেখার জন্য প্রস্তুত ছিলাম না রাসেল ভাই। এমন একটা ঘটনা 7.23 মেবি 7.23 বা এরকম, মানে 7.5 লিটারের কম তেল ঢোকার পর তেল পুরা ফুল হয়ে গেল। অ্যান্ড তারপরে আমি চালাইছি কত কিলো, ধরেন 20-25 কিলো চালাইছি। এখনও আমি আপনাদের যদি ফুয়েল দেখাই, দেখেন ফুয়েল এখনও পর্যন্ত এই জায়গায়, তার মানে পুরা টুবু ফুল করে দিছে। অ্যান্ড টুবু ফুল হয়ে গেল 7.5 লিটারের কমে। তাহলে আমার বাইক তেলের অভাবে স্টার্ট বন্ধ হইলো। অ্যান্ড 12 লিটারের এটা একটা ট্যাঙ্ক। অ্যান্ড এই 12 লিটার বা 11 লিটার 12 লিটার যে যত লিটারই বলেন, আমি একবার 13 লিটারও ঢুকাইছিলাম। এই ট্যাঙ্ক পুরা ফাঁকা হয়ে গেল, মানে 350 কিলোর নিচেই হয়েছিল তখন। নর্মালি 400, 450, 500 কিলো পর্যন্ত চালাইতে পারে আমি এই বাইক এক ট্যাঙ্ক তেল দিয়ে। অ্যান্ড সেইখানে 350 নিচে 320 বা 25 কিলোতে আমার এটার তেল শেষ হয়ে গেল। ভাই এটা মানতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে। পরে যখন দেখলাম 7.23 লিটারে হলো ট্যাঙ্ক ফুল হয়ে গেল, তখন হিসাব কিতাব করে দেখলাম যে 46-47 পর্যন্ত আমি মাইলেজ পাইছি এই বাইক থেকে। মানে এই হলো এটার বর্তমান অবস্থা। আমি একটা জিনিস, এটা আমার কাছে পুরাই ভুতুরে মনে হইতেছে, মানে জিনিসটা রিপিট করি। বাইকের ট্যাঙ্ক শুভ ভাই ঝাঁকি দিয়ে দেখলো যে ট্যাঙ্কে কোনো তেল নাই, স্টার্ট হইতেছে না। যদিও আওয়াজ ছিল রাস্তায়, আমি এই জিনিসটা আবারও বলতেছি, আওয়াজের কারণে হয়তো তেলের আওয়াজ শুনে নাই, কিন্তু স্টার্ট হইতেছিল না, তেল না থাকলে যেমন হয়। ঝাঁকি টাকি দিয়ে ভালো মতো দেখলো, টর্চ মেরা দেখলো, তারপরে 7.5 লিটারে এটার ট্যাঙ্ক কীভাবে ফুল হয়ে গেল। অ্যান্ড আমি কালকে রাতে এগুলার প্যারাতে তেল লোড করার পরেও জিরো করি নাই। ধরেন 20 কিলো চালাইছি বা ধরেন 30ই চালাইছি, বেশি ধরেন। তারপরে আমি আজকে জিরো করছি, জিরো করার পরে হচ্ছে 7.9 কিলোমিটার চালাইতেছি। এখন এই 7.9-এর পরে এটা দেখি কত পর্যন্ত গেলে আমার ট্যাঙ্ক এবার খালি হয়। মানে আমার আরেকবার এটা যাচাই বাছাই করতে হবে, তা না হলে আমি পুরা, মানে এটা আমার জন্য একটা ভুতুরে কাণ্ড হয়ে গেছে। এ হলো ব্যাপার। যাক, এখন তো আমার যে আজকে ডেন্টিস্ট আপুর কাছে আসাটা ছিল খুব একটা জরুরি কাজ। অ্যান্ড এখন আমার ব্যাগে জানেন অনেকগুলা টাকা। আমি সত্যি কথা আজকে টাকাগুলা ক্যাশও করে রাখছিলাম যে আমি একটা বাইক কিনবো, কি বাইক কিনবো এটা আর এখন নাই বললাম। অ্যান্ড এতগুলা টাকা সহ আমি ঘুরতেছি, বাট বাইক কেনা হইতেছে না। যাক, টাকাগুলা দিয়ে দিব এখন, মানে যেহেতু এত টাকা হুদাই নিয়ে ঘুরে লাভ নেই। আমার ব্যাগ ভরা প্রায় কত টাকা, 5 লাখের আশপাশে টাকা নিয়ে আমি ঘোরাঘুরি করতেছি। কিন্তু ওই যে এক কমেন্টেই তো আমাকে আসলে মেরে দিল। তবে একটা জিনিস কি জানেন, মানে প্রত্যেকটা বাইকের ভালো খারাপ জানা উচিত আমাদের। যেহেতু একটা বাইক আসছে অ্যান্ড বাইকটা কত ইউনিট সেল হয়েছে, প্রথমে সম্ভবত 250 ইউনিট না কত, 210টা না 250টা যেন ডিসকাউন্টে সেল করলো। এরপরে ওইটা বাড়ায় নিল হচ্ছে 500 ইউনিটে। এতগুলা বাইক যেহেতু সেল হয়েছে, সেহেতু এটার ফ্যান বেজ আছে, বা আমাদের একটা বহুল প্রতীক্ষিত একটা বাইক ছিল এটা। কিন্তু পরবর্তীতে এটা কি থেকে কি হয়ে গেল, মানুষ এখন এই বাইকের ভিডিওই দেখতে চাইতেছে। আমি ব্যাপারটা ঠিক কোনোভাবেই আমি মেনে নিতে পারতেছি না ভাই, কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। যাক, বাইকের আলাপ বাদ দেই। আমি এই রাস্তাটা না ইউজ করে অন্য রাস্তা ইউজ করতে পারতাম, বাট এই রাস্তাটা ইউজ করলাম কেন জানেন? এই রাস্তাটা আসলে একটু শান্তি দেয়, ধুলাবালি কম, অ্যান্ড গরমের দিনেও একটা শীতের আমেজ দেয়। ডান পাশে আবার এদিকে তো আগে বেশ খোলামেলা ছিল, মানুষজন বিকেলে বসতো। এখন আবার এই বিজনেসটা খুব পপুলার হয়েছে, নার্সারি টার্সারি দিয়ে একদম ভৈরা টোরা যায় সব কিছু। যাক, আমরা এদিক থেকে ঘুরতে ঘুরতে চলে আস্তে ধীরে এদিক থেকে বিদায় নেই। আর আমার আসলে একটু কাজটা যে ঢুকে যেতে হবে, টুকটাক কাজ তো থাকেই। আর এই কাজটা শেষ করতে করতে কখন ফ্রি হবো তাও জানি না। দেখি নেক্সট কোন জায়গায় গিয়ে আবার ভিডিও অন করতে পারি। যদি ইন্টারেস্টিং কিছু হয় অবশ্যই ভিডিও অন করবো, আর যদি ইন্টারেস্টিং কিছু না হয় তাহলে ভিডিও তো আমি অন করবই, সেটা মোবাইল ক্যামেরায় হোক আর অ্যাকশন ক্যামেরায় হোক। ভিডিও আসবে, কখন আসবে এখনও বলতে পারতেছি না। চলেন তাহলে এদিক থেকে আমরা বের হয়ে যাই। তাহলে টাটা, গুড বাই।
আল্লাহ হাফেজ। এইখানকার মতো আসতেছি, আমি আবার আসতেছি। ভাবলাম হচ্ছে কই ভিডিও শুরু করব অ্যান্ড কন্টেন্ট আমার সামনে। আপনাদের একটা রোডের দুর্ভোগ দেখাই। এটা হলো মেট্রো রেলের নিচের একটা জায়গা, আমি ক্যামেরা দিয়ে ডিটেল দেখাই। বাইকারদের অবস্থাটা দেখেন। বাইকাররা এইভাবে হচ্ছে দুর্ভোগ পালন করতেছে বা পোহাইতেছে রেগুলার। অ্যান্ড শুধু বাইকাররা যে এইভাবে সাইড দিয়ে দুর্ভোগ পোহাইতেছে ব্যাপারটা তা না। আপনি যদি এদিকে আসেন তাহলে গাড়ির ব্যাপারগুলোও দেখেন। রোডের হচ্ছে এই কন্ডিশন, পুরা রোডটাই এই অবস্থা। অ্যান্ড একদম পুরা রাস্তা যতটুকু আছে প্রত্যেকটা বাইকের চাক্কার অবস্থা, শক অ্যাবজর্ভারের অবস্থা তো খারাপই। অ্যান্ড গাড়িও সেম দুর্ভোগ পালন করতেছে। সিএনজি গাড়ি, ট্রাক, বাস যা যায়, রোডের অবস্থা হলে এই হলো এই জায়গার দুর্ভোগ। কি বলবো এই জায়গা নিয়ে বলেন। প্রথমে একটা চিকন রাস্তা বানায় দিচ্ছিল, যেটা দিয়ে দুই গাড়ি একসাথে পাস হইতে পারে না। অ্যান্ড দেন এখন ওই চিকন রাস্তা আরও চিকন হয়ে দুই পাশের এমন অবস্থা হয়েছে যে দুই পাশের দুই গাড়ির শুধু মাঝখানের চাকাগুলা, এক পাশে এক গাড়ির ডান পাশের চাকা, এক গাড়ির বাম পাশের চাকাগুলাই শুধু রাস্তা পায়। অ্যান্ড বাকি জায়গা দুই পাশের দুই গাড়ির দুই পাশেই পুরাই কাদা দিয়ে, মানে এই ভাঙ্গাচোরা দিয়ে যেতে হয়। সামনে আমি আর একটু দেখাইতেছি আপনাদেরকে অবস্থা, ওইদিকে দেখতেছেনি তো কী অবস্থা, আমি যা দেখাইতেছি একটু পর। আর এই যে আমরা এইভাবে চলি আর কি, এই চলতেছে। চলেন আমরা সামনের দিকে যাই, যা বাকিটা দেখি আর একটু সরজমিনে দেখি যে আসলে সামনে কি অবস্থা চলতেছে। আমি এখানে বাইকটা রাখাতে আসলে অনেকেরই চলাফেরায় কষ্ট হইতেছে। চলেন দেখি, আগাই, সামনে যা দেখাই আপনাদেরকে কি অবস্থা। অ্যান্ড মানুষ দেখেন ওই পাশ দিয়ে বাইক না যাইতে পাইরা এইটুক রাস্তা দিয়েই বাইক চলাফেরা করতেছে। মানে আমরা এদিকে যাইতেছি অ্যান্ড ওই যে একটা বাইক আবার এদিকে ফিরতেছে এই দিক দিয়েই। রং সাইডে না এসে উপায় নাই, ওদিক দিয়ে বাইক কই যাবে বলেন? এত গাড়ির ভিড়ে বাইক যাবে কই? পুরো রাস্তাটার অবস্থা দফা শেষ। এইখানে মানে এখানে আমার লস হয়, আমাদের লস হয়। আমার R15 সিল কাটলো একবার এই রোড দিয়ে যাওয়ার পরেই। কাটবে নাকি এভাবে লাফাইলে একটা বাইক? টিকে নাকি? এটার সিলও কাটবে এদিক দিয়ে চালাইলে। অ্যান্ড এই ধরনের কাদা বালু দিয়ে চালাইলে বাইকের ব্যাক চেসিসের বুশ বা বিভিন্ন বুশ টুসও নষ্ট হবে। এই হলো অবস্থায় যে দুর্দশা, যেটা আপনাদেরকে বলছিলাম। এভাবেই চলতেছে এই রাস্তার অবস্থা। যদি আমার এই ভিডিওর মাধ্যমে কারো সুনজর আসে এই রাস্তার উপরে, তাহলে হয়তো এই রাস্তাটা ঠিক হবে। খুবই সিম্পল একটা ব্যাপার। দেখেন এখানে 4 ইঞ্চি একটা ঢালাই আছে বা 3 ইঞ্চি হবে। অ্যান্ড এরকম একটা ঢালাই যদি বড় করে পুরো রাস্তায় দিয়ে দেয় তাহলে রাস্তাটা টিকবে। আর যদি এরকম করে ওই মাঝখানের 10 ফিট বা 12 ফিটের মধ্যে বা 16 ফিটের মধ্যে দেয়, তাহলে আবার দুই পাশ থেকে এই বৃষ্টিতেই ভাঙা শুরু হয়ে যাবে। রাস্তাটা করার পরে 6 মাসও ঠিক মতো টিকে নেয়। আসলে টিকবে কিভাবে? ওই যে দুই পাশের দুই গাড়ির চাকাই নিচ দিকে পড়ে থাকে, দুই পাশের দুই সাইডের চাকাই যদি নিচে পড়ে আর উঠে ওই কোনা থেকেই তো ভাঙা শুরু হয়ে যায়। এই হলো অবস্থা ভাই। প্রচুর গাড়ি চলাফেরা করে এই রোডে, কিন্তু এই অবস্থা। সরকারি গাড়ি, বেসরকারি গাড়ি সবই চলতেছে, বাট কারো মাথা ব্যথা নাই, কেন নাই কে জানে। যাক, এই টপিকও বাদ। আর আজকে কি টপিক নিয়ে কথা বলবো, চলেন ভালো কোনো রাস্তায় যাই আগে। এরকম একটা সুন্দর এলাকায় যখন আসি এবং এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে আসার কারণে আমার বাইকের স্রোত যখন এরকম হয়, ওই টাইমটা না নিজের খুব লজ্জা লাগে যে এত সুন্দর রাস্তা না আমি কই আসছি অজপাড়াগা থেকে যে আমার বাইকের এই দুরবস্থা। ওহ, বড় বড় গাড়ি, বড় বড় শহরে কি সুন্দর বেআইনি উল্টা চলতেছে, আর আমরা চললেই যত রকম দোষ। যাই হোক, সুন্দর শহরে চলে আসছি। ব্যাপারটা হলো প্রত্যেক দিনে একটা 100 টাকার কাজ দাঁড়ায় যায়। দেখা যায় এই ভাঙ্গাচোরা দিয়ে আইসা এখান থেকে ধোয়াবো বাইক, অ্যান্ড ধোয়ায় আবার যখন এলাকায় ফেরত যাব তখন আবার যেই বাইক সেই খবর, আবার আসতে যায় আবার নষ্ট। আগে তো আমি প্রথম যখন বাইক কিনি প্রত্যেক দিন বাইক ধুয়ে ঘরে উঠাইতাম, বাট টায়ার্ড হয়ে গেছি। আসলে আমরা দুর্নীতির সাথে অভ্যস্ত হয়েই যাই। দেখেন, যখন সব জায়গায় দুর্নীতি দেখবেন, আমি নিজের বাইক পরিষ্কার রাখার তো চেষ্টা করছি, 1 বছর এরকম চালাইছি, কিন্তু আর কত পরে এখন দুর্নীতির সাথে অভ্যস্ত হয়ে গেছি। ওকে, বাইক ময়লা থাকবে, নষ্ট হবে, জং পড়বে, যেটা চেঞ্জ করার দরকার আবার চেঞ্জ করব। হ্যাঁ, সমস্যা কি? খরচ করে ঠিক রাখতে হবে। কারণ যেখানে যার যে কাজ, সে যখন ওই কাজ না করবে তখন ওই কাজটা সবার উপরে অনেক বড় হয়ে পড়বে। যে টাকা দিয়ে রাস্তাটা হয়ে যেত ওই টাকা দিয়ে রাস্তা হয় নাই, এখন প্রত্যেকের আমাদের খরচটা বহন করতে হইতেছে এই ভাঙ্গা রাস্তা দিয়ে চলা। শুধু তাই না, আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে ঝাঁকি খাইতে নষ্ট হইতেছে। এটা বুঝবেন বয়স হইলে। এই হলো অবস্থা। যাই হোক, আজকের এই কথা দিয়ে ভিডিও শেষ করে দিই। মুডটা নষ্ট হয়ে গেছে সত্যি কথা এই সমস্ত জিনিস দেখে। এই রাস্তার একটা বাজে অবস্থা। আর বাংলাদেশে স্পিড ব্রেকারের কোনো ঠিক ঠিকানা নাই ভাই। এক একটা স্পিড ব্রেকার লাগায় রাখছে
রাখছে নিচে, গাড়ির নিচে বাইজা যায়। কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা দিতে পারবে না এটা, মানে যে যেমনি খুশি ঘরের সামনে একটা স্পিড ব্রেকার দিয়ে রাখছে এরকম লাগে। যাক তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে জানাবেন, ঠিক বলি, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। জানাবেন যে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, প্লিজ জানাবেন। অ্যান্ড কারিজমার ব্যাপারটা একটু ক্লিয়ার করেন আমাকে, কেন আপনারা কিনতে না করতেছেন। এই তো তাহলে দেখা হচ্ছে আবার সামনের কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। আমাদেরও চিল করতেই হবে ব্রো, হ্যাঁ চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.